শুভ সকাল সবাইকে। আমাদের ওয়েট প্রসেসিং টেকনোলজি ওয়ানের আমরা যে লেকচারটা পড়তে চলেছি আজকে, সেটা হচ্ছে অ্যাসিড ডাই সম্পর্কে পড়বো আমরা। তো অ্যাসিড ডাই সম্পর্কে এর আগে আমরা ডিরেক্ট ডাই সম্পর্কে পড়েছি। তো অ্যাসিড ডাই সম্পর্কে আমরা সাধারণত জানি যে অ্যাসিড ডাই দিয়ে আমাদের প্রোটিন ফাইবার গুলো ডাইং করা হয়। তো সে সম্পর্কে আজকে এই অ্যাসিড ডাই সম্পর্কে জানবো। আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে। হোপফুলি তোমরা সবাই দেখতে পাবে এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই আমাকে জানাবে। আহ, আমি শেয়ার করি তোমাদের সাথে স্ক্রিনটা। ওকে, হোপফুলি দেখতে পাচ্ছ সবাই, আমার কথা সম্ভবত শুনতে পাচ্ছ সবাই। ওকে, আমার কথা শোনা যাচ্ছে সবাই? ইজ ইট ওকে রাব্বি? জি স্যার। ওকে স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড ডাই সম্পর্কে। নামটা শুনেই আমাদের মনে হচ্ছে যে অ্যাসিড অ্যাসিড একটা ভাব, হ্যাঁ, যে আমাদের অ্যাসিড থাকবে বা এরকম কিছু। তো চলো শুরু করি আমরা। সো অ্যাসিড ডাই সম্পর্কে প্রাথমিক কথাবার্তা বলতে গেলে যেগুলো বলতে হয় সে যে অ্যাসিড ডাই হচ্ছে সোডিয়াম সলভ সালফোনিক অ্যাসিড। প্রত্যেকটাই ডাই প্রায় সোডিয়াম সলভ সালফোনিক অ্যাসিড, এন্ড অবশ্যই বলছে ফিউ কন্টেইনিং কার্বক্সাইল গ্রুপস, প্রান্তে কিছু কার্বক্সাইল গ্রুপ কন্টেইন করছে। অ্যাসিড ডাইস আর হাইলি ওয়াটার সলিবল, মানে এটাও পানিতে দ্রবণীয়, এন্ড হ্যাভ বেটার লাইট ফাস্টনেস দেন বেসিক ডাইস। লাইট ফাস্টনেস প্রপার্টিসটা ভালো, মানে সূর্যের আলোতে ফেড হয় না। ফেড হয় সেরকম হয় না। দ্য টেক্সটাইল ডাইস আর ইফেক্টিভ ফর দ্য প্রোটিন ফাইবার সাস এস সিল্ক, উল, নাইলন এন্ড মডিফাইড অ্যাক্রাইলিক্স। তাহলে কি কি ফাইবার ডাইং করা হয় এটা দিয়ে? প্রথমত এটা সোডিয়াম সলভ সালফোনিক অ্যাসিড, দ্বিতীয়ত হচ্ছে যেটা কার্বক্সাইল গ্রুপ থাকে কিছু কিছু, ওয়াটার সলিবল, তৃতীয়ত এটা হচ্ছে লাইট বেটার ফাস্টনেস দেন বেসিক ডাইসের থেকে ভালো, এন্ড অ্যাক্টিভ। এটা সাধারণত প্রোটিন ফাইবার ডাইং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। প্রোটিন ফাইবার গুলো কি কি? যেমন সিল্ক, উল, নাইলন, মডিফাইড অ্যাক্রিলিক এক্সেট্রা। They contain sulfonic acid group which are usually present as a sodium sulfonate salt হিসেবে ব্যবহৃত হয়। This increase the solubility in water, SO3 group যেটা, and give the dimolecules in the negative charge. It is also producing negative charge. So in acidic condition, the NH2 functionalized into the fiber protonate to give a positive charge, NH plus 3. দেখো, যেটা বলছে আমরা এটা বরাবরের মতো, এটাও নেগেটিভ ডাই অর্থাৎ আয়নিক ডাই, এটাও পানিতে দিলে নেগেটিভ চার্জ দেয়, কিন্তু একই ধারে এটা নেগেটিভ চার্জের সাথে সাথে পজিটিভ চার্জও আমাদের ফাইবারটা দিবে। তো ফাইবারের কিছু মেকানিজম আছে, সেটা আমরা দেখব যে কিভাবে আসলে বন্ডটা গঠন করছে, এবং পিএইচ এর উপর এটা অনেকখানি ডিপেন্ড করে, যার কারণে আমাদের কিন্তু এটা অ্যাসিড ডাই, অ্যাসিডিক পিএইচ এ ডাইং করতে হয়, সেজন্য এটার নাম কিন্তু অ্যাসিড ডাইস। সো বলা হচ্ছে যে দিস ইন্টারচার্জ উইথ দ্য নেগেটিভ ডাই চার্জ অ্যালোয়িং দ্য ফরমেশন অফ দ্য আয়নিক ইন্টারাকশন। সো এটা কিন্তু কি বন্ড গঠন করবে? আয়নিক ইন্টারাকশন, হ্যাঁ, যে সল্ট লিঙ্কেজ যেটা সেটা ফর্ম করবে। as well as the van der Waals bonds, dipolar bond, hydrogen bonds are also formed by between as a group of acid divided into subgroup, acid labeling ইত্যাদি। তাহলে আমরা অ্যাসিড ডাই শুরুতে যেটা অ্যাসিড ডাই সম্পর্কে আমাদের ধারণা সেটা হচ্ছে অ্যাসিড ডাইসটা হচ্ছে সোডিয়াম সল্ফ অফ সালফোনিক অ্যাসিড অর সালফোনিক অ্যাসিডের সল্ট, এবং একই সাথে কিছু কার্বক্সিল গ্রুপ কন্টেইন করে। এটা ওয়াটার সলিবল, পানিতে সলিবল হয়। এটাও নেগেটিভ ডাই, পানিতে দিলে নেগেটিভ চার্জ উৎপন্ন করে, এবং একই সাথে এটা লাইট ফাস্টনেস প্রপার্টিস বেসিক ডাইসের থেকে ভালো। বেসিক ডাইস আমরা যদি এখনো পড়ি নাই, বা ডিরেক্ট ডাইসের থেকে। এন্ড দ্বিতীয়ত এটা হচ্ছে প্রোটিন ফাইবার ডাইং এর জন্য ব্যবহৃত হয়, যেমন সিল্ক, উল, নাইলন এন্ড মডিফাইড অ্যাক্রিলিক্স এক্সেট্রা। তো এই সালফোনিক অ্যাসিড গ্রুপসটা সাধারণত পিএইচ এর সাথে উঠানামা করে, এবং যে অ্যাসিডিক সলিউশনে এটাকে ডাইং করতে হয়। এটা সাধারণত ফাইবারের সাথে আয়নিক বন্ড ফর্মেশন করে, সল্ট লিঙ্কেজ। এছাড়াও ভ্যান ডের ওয়ালস হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তো এই ছিল প্রাইমারি ইন্ট্রোডাক্টরি কথা অ্যাবাউট দ্য অ্যাসিড ডাইস। চলো আমরা কথা বলি বাকি দিকে। সো প্রপার্টিস অফ দ্য অ্যাসিড ডাইস এর কথা যদি আমরা বলি, যে কথাগুলো আমরা প্রথমেই বলছি সেগুলোই, যে ওয়াটার সলিউবল উই নো, অলওয়েজ অ্যাপ্লাইড অন অ্যাসিডিক মিডিয়াম, এন্ড অর্গানিক ইনঅর্গানিক অ্যাসিড হতে পারে, সাধারণত অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা হয়। অ্যাসিড ডাইস হ্যাভ ডিরেক্ট অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য প্রোটিন ফাইবার। একটা বিষয় সবসময় খেয়াল রাখবে, অ্যাসিড ডাই বলছি কারণ এটাতে ডাইবাতে আমরা অ্যাসিড ইউজ করে পিএইচটাকে কমিয়ে ডাইং করি, 2 থেকে 4 এর ভিতরে ডাইং করে থাকি, সেজন্য সেটাকে আমরা অ্যাসিড ডাইস বলছি। ম্যাক্সিমাম সেলুলোজ ফাইবার ক্যান নট অ্যাবজর্ব ডাই, এটা সেলুলোজ ফাইবার অ্যাবজর্ব করে না, হ্যাজ গুড লাইট ফাস্টনেস প্রপার্টিস, bright shade is found. Most of the dyes are sodium soluble sulfonic acid, carboxylic acid and colored compound etc. So এটা যে ব্রাইট শেড উৎপন্ন করে, তার উদাহরণস্বরূপ আমরা এখানে যে সমস্ত সিল্ক ফেব্রিক গুলো দেখতে পাচ্ছি, এবং আমরা নর্মালি যে সমস্ত সিল্ক ফেব্রিক গুলো বাজারে দেখতে পাই, তারই কিন্তু সেটাই কিন্তু তার প্রমাণ। মোটামুটি সবগুলো অ্যাসিড ডাই দিয়ে ডাইং করা হয়ে থাকে। ওকে, ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাসিড ডাই।
আমরা যদি ক্লাসিফিকেশনে চলে যাই, প্রত্যেকটা ডাইসের ক্লাসিফিকেশন কেমিক্যাল স্ট্রাকচার অনুসারে, অ্যাপ্লিকেশন অনুসারে, ডাইস টাইপ অনুসারে, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ দ্য কেমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ ক্রোমোফোর স্ট্রাকচারের উপর বেস করে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে প্রথমেই আমাদের দুটো ক্লাসিফিকেশন আসে। প্রথমে চলে আসতেছে আমাদের যে নাইট্রো এবং নাইট্রোজো, যে একটা হচ্ছে অ্যানো, না একটা হচ্ছে নাইট্রোসো বা নাইট্রো, আর অ্যানো টুটা দূরে চলে গেছে, হ্যাঁ এটা এখানেই হবে। তো এই ধরনের গ্রুপ যখন থাকছে, গ্রুপ কন্টেইনিং করছে, তখন সেটাকে, এই যে টুটা দূরে চলে গেছে, গ্রুপ দূরে চলে গেছে, তখন সেটাকে আমরা বলতেছি এই নাইট্রো গ্রুপ। আর যখন শুধু এই গ্রুপটা থাকছে, তখন সেটাকে আমরা নাইট্রোসো গ্রুপ বলছি। এই গ্রুপের উপর ভেদ করে নাইট্রো, নাইট্রোসো বা নাইট্রোজো যেটাই বলি না কেন। তারপরে হচ্ছে অন দ্য বেসিস অফ কেমিক্যাল স্ট্রাকচার, মনোএজো, ডাইএজো। আমরা জানি, এর আগেও ক্লাসিফিকেশনে পড়ে এসেছি যে দিস এজো গ্রুপ যে কয়টা কন্টেইন করছে, সেখানে মনোএজো, ওকে, ডাইএজো বা পলিএজো, হ্যাঁ ঠিক আছে। এছাড়াও রয়েছে ট্রাইফিনাইল মিথেন। আমাদের যখন ট্রাইফিনাইল মিথেন রয়েছে, তো এরকম মিথেন থাকবে, তখন সেটাকে আমরা ট্রাইফিনাইল মিথেন বলছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সলিউবলাইজিং গ্রুপ, সালফোনিক অ্যাসিড গ্রুপ, এবং এটা সাধারণত ইয়ের সাথে যুক্ত হয়, প্রোটিনের সাথে যুক্ত হয়, ট্রাইফিনাইল মেথন, অর্থাৎ তিনটা মিথেন থাকছে। তারপরে যদি আমরা দেখি আমাদের পরবর্তীতে ক্লাসিফিকেশন, জ্যানথেন, এজিন, ঠিক আছে। এই কেমিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে যে কতগুলো জ্যানথেন থাকছে, এজিন থাকছে। একাধারে এই যে আমরা যেটা খুঁজতেছি সেটা কিন্তু প্রথমে দেওয়া আছে, সেটা এখানে কোথায় আছে সেটা কিন্তু খুঁজলে আমরা সহজেই পাচ্ছি। জ্যানথেন, এজিন এই গ্রুপগুলো থাকার কারণে সেটাকে আমরা বলতেছি। তারপর কোয়ানোলাইন, ক্যারোটিন, অ্যানথ্রাকুইনন। এই যে অ্যানথ্রাকুইনন রিএক্টিভ ডাইসে প্রচুর পরিমাণে থাকে, দিস অ্যানথ্রাকুইনন এখানে আছে, তো সেটার উপর ভিত্তি করে আমরা সেটাকে অ্যানথ্রাকুইনন ডাই বলছি। এই ছিল আমাদের কিসের উপর বেস করে, অন দ্য বেসিস অফ দ্য কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে প্রথমে কি ছিল, নাইট্রো এবং নাইট্রোসো। নাইট্রো এবং নাইট্রোসো গ্রুপগুলো প্রথমে দেওয়া আছে। এই গ্রুপগুলো অবস্থানের কারণে এক একটা ডাইসের না স্ট্রাকচারটা এক এক রকম। সো নাইট্রো, এখানে নাইট্রো দেখছি, নাইট্রোসো, তারপর মনোএজো, ডাইএজো, হ্যাঁ ঠিক আছে, ট্রাইমিথাইল ফিনাইল, তো ট্রাইমিথাইল ফিনাইল। তারপরে যেটা আছে যে জ্যানথেন, এজিন, তারপরে কোইনোলাইন, ক্যারোটিন, অ্যানথ্রাকুইনন, এটসেট্রা। সো অন দ্য বেসিস অফ দ্য কি ক্রোমোফোর গ্রুপের উপর বেস করে আমরা প্রথমে ক্লাসিফিকেশন করলাম। দ্বিতীয় ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটার উপর, অ্যাপ্লিকেশন মিডিয়ামটার উপর বেস করে সাধারণত আমরা করে থাকি। তো স্ট্রং অ্যাসিড ডাইস, মাইলিং অ্যাসিড ডাইস এন্ড সুপার মাইলিং অ্যাসিড ডাইস। তো এই প্রপার্টিজ গুলো কিরকম, একটু ভিন্ন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা। লাইট ফাস্টনেস গুড, লাইট ফাস্টনেস আমরা সবাই বুঝি যে সূর্যের আলোর প্রভাবকে। ওয়েট ফাস্টনেস ইজ নট সো গুড। ওয়েট ফাস্টনেস মানে কি, যে ঘষবো, ওয়েট রাবিং যেটাকে বলা হয়, অর্থাৎ ভিজা কাপড় দিয়ে ঘষলে কালার উঠবে কিনা। পিএইচ শুড বি 2 থেকে 3। এক্সজেশন ইজ স্যাটিসফ্যাক্টরি। যে অ্যাসিড ডাইস আর সামটাইমস কল্ড মলিকুলার ডিসপার্স ডাই, নো এগ্রিগেশন হবে না বিকজ অফ দ্য দেয়ার গুড ডাইং প্রপার্টিস। লেভেল ডাইং, অর্থাৎ লেভেলিং, এখানে লেভেল ডাইংটা ইনশিওর হয়, মানে হচ্ছে কি, লেভেল ডাইংটা কি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সমানভাবে সমান সংখ্যক ডাইমলিকুল কি হবে, ডিপোজিট হবে, সেটাকে আমরা লেভেল ডাইং বলছি। সো এটা স্ট্রং অ্যাসিড ডাইস, যেটা অত্যন্ত অ্যাসিডিক কন্ডিশনে, স্ট্রং অ্যাসিডিক কন্ডিশনে ডাইং করা হয়। তারপরে যদি আমরা দেখি যে মাইলিং অ্যাসিড ডাইস, মাইলিং অ্যাসিড ডাইসের ক্ষেত্রে আবার পিএইচটা একটু বেশি, 5 থেকে 6। তো পিএইচ যত বেশি হবে তত সেটা ডাইং হতে চাইবে না। পার্শিয়ালি এগ্রিগেটেড, মানে ডাইগুলো পরস্পরের সাথে জমাট বেঁধে যায়। লেবেলিং প্রপার্টিস ইজ নট সো গুড, অর্থাৎ আনইভেন ডিপোজিট হয়। And wash fastness is good, but more prone to colloidal solution and molecularly dispersed group. They are applied on acetic acid. Super miling applied neutral point. দেখো প্রথমের যে ডাইটা সুপার, প্রথমে যে ডাইটা আমরা দেখলাম স্ট্রং ডাই, সেটার পিএইচ কিন্তু কম ছিল, 2 থেকে 4। মাইলিং অ্যাসিড ডাইসের 5 থেকে 6.2, এবং সুপার মাইলিং অ্যাসিড ডাইস আমরা নিউট্রালে অ্যাপ্লাই করছি। অ্যাসিড ডাইসের ক্ষেত্রে পিএইচটা অনেক বেশি ভূমিকা পালন করে, সেটা আমরা যখন মেকানিজমে যাচ্ছি তখনই দেখছি। তাহলে এখানে কি সুপার মাইলিং অ্যাসিড ডাইসটা কি করা হয়, অ্যাপ্লাইড ফ্রম এ নিউট্রাল লিকুইড। দে আর accordingly dispersed in the solution at lower temperature, not level dying. So both two are not level dying. They are often as a fast acid dyes or acid miling dyes because of used in mild bath, মানে neutral বা mild কোলত এই ধরনের। So are also sometimes called natural dying acid dyes. Light fastness is good, white fastness is also very good. Okay, তো এই ছিল আমাদের তিনটা ক্লাসিফিকেশন অ্যাবাউট অন দ্য বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপ্লিকেশনের উপর বেস করে
on the basis of the disturbed particle, তো disturbed particle এর উপর molecular split acid dye, aggregated acid dye, অর্থাৎ কিছু ডাই আছে যারা ছড়িয়ে থাকে এবং কিছু aggregated কন্ডিশনে থাকে, সেই যে দুটো ভাগে ভাগ করছি। So in these dyes are dissolved in water and molecules are separated and converted into flowing ions. RSO3Na এটা সাধারণত সল্ট যে অ্যাসিড সল্ট আসলে আর SO3A- plus Na plus এইরকম আয়নে প্রভাব ভেঙে যায়। সো বলা হচ্ছে যে less affinity towards the cellulosic fiber, so the protein fiber died in presence of H2SO4 or not so good white fastness, অর্থাৎ যত পিএইচ বেশি হচ্ছে সেই ডাইসটা কি তত বেশি স্ট্রং, কিন্তু সেক্ষেত্রে সেটা রাবিং ফাস্টনেসটা ভালো হচ্ছে না। ওকে, যেটা আমরা দেখছি এগ্রিগেটেড এসএসডাই বলা হচ্ছে যে এটা পানিতে দিলে কি হবে, এগ্রিগেটে যেমন এটা স্প্রেটেড ছড়িয়ে পড়ে সেরকমটা হবে না, বলা হচ্ছে যে not become stated of the molecule in dissolve, even many molecules build bigger particle together, একসাথে জমাট বাঁধে। সো ডিগ্রি অফ দ্য এগ্রিগেশন ভেরিসেস উইথ দ্য টেম্পারেচার, আর মোর টেম্পারেচার লেস ডিগ্রি অফ এগ্রিগেশন। হ্যাঁ, আমরা জানি যে টেম্পারেচার দিলে সেটা কি কোনো ডাই জমাট বাঁধবে না, স্বাভাবিক, তো গতিশক্তি প্রাপ্ত হবে মলিকুলগুলি। তো solubility in this dye in water is good and cellulose fiber can be dyed with neutral dye and more strong affinity to the protein fiber of these dyes and not good leveling properties but very good। দেখো একটা যে ডাইসটা স্ট্রং বেশি সেটার লেভেলিং প্রপার্টিসটা ভালো হচ্ছে, কিন্তু ওয়েট ফাস্টনেস প্রপার্টিসটা ভালো নয়, আবার যেটার ওয়েট ফাস্টনেস প্রপার্টিস ভালো সেটা লেভেলিং প্রপার্টিসটা ভালো নয়। ওকে, সো এখানে একটা কম্পারিজন চার্ট দেওয়া রয়েছে আমাদের তিনটা অ্যাসিড ডাইসের ভিতরে, লেভেলিং অ্যাসিড ডাইস, মাইলিং অ্যাসিড ডাইস এবং সুপার মাইলিং অ্যাসিড ডাইস। আমরা যেটা দেখতেছি যে ক্রাইটেরিয়া ওয়াশ ফাস্টনেস লেভেলিং অ্যাসিড ডাই যেটা সেটা পোর, মাইলিং অ্যাসিড ডাইসের গুড এবং সুপার মাইলিং যেটা নিউট্রালে করা হয় সেটা এক্সেলেন্ট। অ্যাসিড সিস্টেম সাধারণত স্ট্রং এর ক্ষেত্রে H2SO4 ইউজ করা হয়, আমরা জানি H2SO4 কতখানি স্ট্রং অ্যাসিড। মাইলিং অ্যাসিড ডাইসের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড এবং সুপার মাইলিং অ্যাসিড ডাইসের অ্যামোনিয়াম এই ধরনের ডেরিভেটিভস ইউজ করা হয়। পিএইচ এর ক্ষেত্রে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 7 দেখতে পাচ্ছি ভেরিয়েশনটা, 2 থেকে 4 মাচ মোর অ্যাসিডিক, 4 থেকে 6 মিডিয়াম, 6 থেকে 7 নিউট্রাল। লেভেলিং প্রপার্টি যেটা 2 থেকে 4 গুড, মাইলিং এর মডারেট পোর এন্ড ভেরি পোর। ডাই ক্যারেক্টারিস্টিক্স সাধারণত লো মলিকুলার ওয়েট উইথ ভেরি সলিউবিলিটি মলিকুলার সলিউশন, হাই মলিকুলার ওয়েট হাই মলিকুলার ওয়েট দুটোরই কলাইডাল সলিউশন করে। Affinity to anions low, high, very high. Now, here is the mechanism of the acid dye. So, acid dyes এর mechanismটা আমরা একটু জানবো কিভাবে। আমরা পাশে একটা ফাইবার দেখতে পাচ্ছি যে এটা প্রোটিন N2H, এটা উল্টো করে লেখা সেজন্য এরকম দেখাচ্ছে, প্রোটিন NH2 আর কি লেখা লাগতো, যাই হোক এটা প্রোটিনের সাথে মলিকুল এবং COH, এটা একটা সিল্ক ফাইবার বা এনি টাইপস অফ প্রোটিন ফাইবার, ধরে নিলাম এটা সিল্ক ফাইবার। ওকে, তো এটা যখন পানিতে দিব তখন এটা দুই ধরনের আয়ন উৎপন্ন করবে, জুইটার আয়ন যেটাকে বলা হয়, একাধারে নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন। ইট ইজ পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন, সকল প্রকার প্রোটিন ফাইবারকে পানিতে চুবালে সেটা এই ধরনের জুইটার আয়ন উৎপন্ন করবে। ওকে, তো এস দিয়ে আমরা সাধারণত সিল্ক বোঝাচ্ছি বা উল বলতে পারি। তো এটাকে যখন আমরা, তো এখন আমরা অ্যাসিড যোগ করছি এখানে, কেন অ্যাসিড যোগ করছি, ধরে নিলাম অ্যাসিডিক অ্যাসিড যোগ করছি, তাহলে অ্যাসিডিক অ্যাসিড ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, CH3COH ছিল, তাহলে COO মাইনাস এবং H প্লাস দুটো হবে, তাই না? তো এখন এখানে কি চার্জ আছে, NH+3COA মাইনাস, তাহলে কি হচ্ছে, এই যে H প্লাসটা কোথায় যাচ্ছে, নেগেটিভের এই COO মাইনাসে চলে যাচ্ছে, গিয়ে সেটা পোর্শনটা, এই পোর্শনটা কি হলো, নিউট্রাল হয়ে গেল, এবং যে H প্লাস চার্জটা থাকতো সেটা এই পোর্শনে যায় যুক্ত হচ্ছে, গিয়ে এখানে কি নেগেটিভ পজিটিভ চার্জটা আরো বৃদ্ধি পেল। তাহলে ফাইবারের ভিতরে প্রথমে এটা একটা ফাইবার, এটাকে পানিতে চুবালে নেগেটিভ এবং পজিটিভ চার্জ দিচ্ছে, তো যখন আমরা অ্যাসিড ইউজ করছি অ্যাসিডের পজিটিভ মলিকুল এর সাথে যুক্ত হয়ে এটাকে নিউট্রাল করে দিচ্ছে, COH করে দিচ্ছে, কিন্তু এই পাশে যে পজিটিভ মলিকুলটা আছে এটার সাথে আবার পজিটিভ মলিকুল যুক্ত হয়, এটাকে আমরা আরো মোর পজিটিভ তৈরি হচ্ছে, অর্থাৎ মলিকুলের ডাইসলিউশনে পজিটিভনেস বেড়ে যাচ্ছে, যার কারণে তখন আমার ফাইবার মলিকুলে কি হচ্ছে, পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। যে অ্যাসিড অ্যাবজর্ব সিল্ক ফাইবার বা যখন প্রোটিন ফাইবারটা অ্যাসিডকে অ্যাবজর্ব করছে তখন সেটাতে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। ওকে, আমরা জানি যে আমাদের যে ডাই আছে সেটা অ্যানায়নিক ডাই, অর্থাৎ পানিতে দিলে সেটা নেগেটিভ চার্জ দিবে, অ্যাসিড অ্যাবজর্ব সিল্ক ফাইবার প্লাস অ্যানায়নিক ডাই। তো অ্যানায়নিক ডাই যখন পানিতে আমরা দিচ্ছি তখন আমাদের কি হচ্ছে, আমরা জানি যে আমাদের পজিটিভ চার্জটা এখানে বেশি, তাহলে পজিটিভ চার্জের সাথে কি যুক্ত হচ্ছে,
পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জ যুক্ত ডাই এখানে যুক্ত হচ্ছে, মাইনাস প্লাস দেখতে পাচ্ছ তোমরা, মাইনাস প্লাস অর্থাৎ নেগেটিভ ডাইসের সাথে পজিটিভ ফাইবার যুক্ত হচ্ছে, এবং যে COSO3 Na সেটা সল্ট উৎপন্ন করছে। তাহলে অ্যাসিড ডাইফাইবার সিল্ক উইথ বন্ড। দেখো এখন যখন আমরা পিএইচটা এখানে খুবই ভেরি করে 2 থেকে 4 রাখছি বা এরকম রাখছি, তখন এখানে পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যখনই এই পিএইচ এর মান কমা শুরু হচ্ছে, পিএইচ এর মান যখনই কমা শুরু হচ্ছে তখনই পজিটিভ চার্জের পরিমাণ কমে যাচ্ছে, বা এখানে তখন নেগেটিভ চার্জের, আমরা যখন 7 আনতেছি তখন পর্যন্ত নিউট্রাল থাকে, কিন্তু 7-এর উপরে যখন চলে যাচ্ছি তখন উল্টো কেসটা হয়, এই পোর্শনটা নিউট্রাল হয়ে যায় আর এই পোর্শনটা তখন মাইনাস চার্জ আরো বৃদ্ধি পায়, তখন সেটাকে পজিটিভ দিয়ে ডাই করা যাবে। তখন পিএইচটা কিন্তু উপরে থাকবে। কিন্তু আমরা সাধারণত যেটা করে থাকি অ্যাসিড ডাইসের জন্য সেটা হচ্ছে ল অ্যাসিডে আমাদের ফাইবার মলিকুলে যে দুটো চার্জ উৎপন্ন হয় সে দুটোর মধ্যে পজিটিভ চার্জটা অনেক বেশি এমফাসাইজ পাওয়া অর্থাৎ অনেক বেশি হয়, তো যার কারণে আমাদের নেগেটিভ ডাই দিয়ে ডাইং করতে সহজেই সুবিধা হয়। আমি আবার বলছি বিষয়টা, সিল্ক ফাইবারকে যখন পানিতে দিব, সিল্ক বা যে কোনো প্রোটিন ফাইবার দুইটা আয়ন উৎপন্ন করবে, পজিটিভ এবং নেগেটিভ। তো এখন এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ ধরা ফাইবারে দুটো ডাই দিয়ে আমরা তো একসাথে ডাইং করতে, একটা ডাই দিয়ে দুই প্রান্ত ডাইং করতে পারি না, সেই জন্য আমাদের যে কোনো একটা প্রান্তের চার্জকে, অর্থাৎ একটা ফাইবারে তো আর দুই রকম চার্জ থাকতে পারে না, বা দুই রকম চার্জ থাকলে সেটা ডাইংও সম্ভব নয়। ওকে, তাহলে আমরা সেখানে কি করছি, এখন নিউট্রাল করব, যে কোনো একটা পোর্শনকে নিউট্রাল করব। সেই জন্য আমরা কি করছি, যখন অ্যাসিটিক অ্যাসিড ইউজ করছি তখন অ্যাসিটিক অ্যাসিডের এটা কি হচ্ছে, প্লাস এবং মাইনাসে রূপান্তর হচ্ছে। তো অ্যাসিটিক অ্যাসিডের যে প্লাসটা আছে সেটা এটার সাথে যুক্ত হয়ে এটাকে কি করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে। তো এটাকে যখন নিউট্রাল করে দিচ্ছে তখন অপর প্রান্তে কি বাকি থাকছে, শুধুমাত্র প্লাস বাকি থাকতেছে, তার মানে তখন ফাইবারটা পজিটিভ চার্জ দিচ্ছে। সেলুলোজকে যেমন পানিতে চুবাইলে নেগেটিভ চার্জ দিত, আমরা প্রোটিনকে দিলে সেটা দুটো চার্জ দেয়। যখন আমরা ল পিএইচে অ্যাসিডিক অ্যাসিড যোগ করা মানে পিএইচ কম, তখন আমাদের একটা চার্জকে রিমুভ করে আরেকটা চার্জ থাকছে, তখন এখানে এই পজিটিভ চার্জের সাথে আমরা কি করতেছি, নেগেটিভ চার্জ ডাই বন্ড করছি, সল্ট লিঙ্কেজ ফরমেশন করছে, আয়নিক বন্ধনের সৃষ্টি করছে। ওকে, so as the bonds seem weaker and easily break and migrate under favorable circumstances, to improve this problem with the metal complex acid dies used in the mechanism. তো যেহেতু এটার কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আমরা সাধারণত কিছু মেটাল কমপ্লেক্স ডাই ইউজ করি। যেমন এখানে কিছু মেটাল কমপ্লেক্স দিলে সেটা ফাইবারের সাথে, অ্যাসিড ডাই মেটাল কমপ্লেক্স ফাইবার, মাঝখানে মেটাল কমপ্লেক্সটা যুক্ত হচ্ছে, এটা পরবর্তী কথা। প্রথম কথা হচ্ছে অ্যাসিড ডাইসের মেকানিজম, হোপফুলি বুঝতে পেরেছি। ওকে, অ্যাপ্লিকেশন মিডিয়াম। তো যে কথাটা বলছিলাম, যে যখনই পিএইচ এর কথাটা যেটা বলছিলাম, যে যখনই আমাদের পিএইচ থাকতেছে 2 থেকে 4, 4 থেকে 5 বা 6, আর একটা হচ্ছে 6 থেকে 7 বা 6, তো এখানে আমরা কি ইউজ করছি, প্রত্যেকটাতে ইউজ করছি, অর্থাৎ এখানে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি, নেগেটিভটা নিউট্রালাইজ, এখানে পজিটিভ চার্জটা বেশি কিন্তু নেগেটিভটা নিউট্রালাইজ কিন্তু কম, এখানে আরো কম। ঠিক আছে, তো এখান যদি আরো পিএইচটা বাড়াই 8-9 বা এরকম, তখন দেখা যাবে নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি, পজিটিভটা নিউট্রাল হয়ে গেছে। ওকে, এবং সেই সাথে ফেব্রিকটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই জন্য বাথে অ্যাসিড ইউজ করে আমরা পিএইচটা কন্ট্রোল করি, এবং যেটা সাহায্যে আমরা সিল্ক ফাইবার বা প্রোটিন ফাইবার ডাইং করে থাকি, সেজন্য এটাকে অ্যাসিড ডাই বলা হয়। ওকে, অ্যাসিড ডাইস অন সিল্কের ক্ষেত্রে আমরা ডাইং করব, একটা রেসিপি মোটামুটি, যে ডাইসটা 3% অন দা ওয়েট অফ দা ফেব্রিক। অন দা ওয়েট অফ দা ফেব্রিক মানে কি, যদি ফেব্রিকের ওজন 5 গ্রাম হয় তাহলে কতটুকু হবে, অন দা ওয়েট অফ দা ফেব্রিক 3 গুণন 5 বাই 100, তাই না, যতটুকু হয় ততটুকু। ডাইস অ্যাসিটিক অ্যাসিড 4%, এটা অ্যাসিটিক অ্যাসিড মিলিতে হতে পারে, লিটারে হতে পারে, সেটা ডিপেন্ড করছে বাতের কতটুকু হচ্ছে, সেটার পিএইচটাকে কন্ট্রোল করার জন্য কতটুকু লাগবে। 4% দিলেই যে হবে এমনটা নয়, আমার যদি 2 থেকে 4 ইনশিওর করতে চাই, সেটা অ্যাসিটিক অ্যাসিড সেখানে বেশিও লাগতে পারে আমার বাতের পিএইচটাকে ইনশিওর করার জন্য। সফটওয়্যার রেশিও সব লিখে সব দিতে পারি, নাও পারি। মেটারিয়াল টু লিকুইড রেশিও 1:30, 20, 10 এটসেট্রা। টাইম 30 থেকে 60 মিনিট, টেম্পারেচার মোটামুটি 80 থেকে 85 বা 90 এরকম, 100ও করা যাবে। প্রসিডিউর,
প্রসিডিউরটা কি আমরা একটু দেখি যে at first the liquor is prepared by mixing additional water and soap liquor and then acetic acid is added to prepare a mixer. প্রথমে আমাদের এই মিক্সারটা তৈরি করে নিতে হবে, then temperature is raised 40 degree temperature kept 10 থেকে 15 মিনিট and it is time diastap material is added respectively and then temperature is raised to 82 and kept 25 মিনিট for dyeing. এই গ্রাফটা তোমরা আঁকাবা, প্রথমে ভালো করে দেখে নাও। প্রথমে আমরা কি করছি, প্রিপেয়ার করছি কি কি, যে ওয়াটার, সোপ লিকুয়ার, সবকিছু দিয়ে লিকুয়ারটা প্রিপেয়ার করছি, দেন টেম্পারেচার রেস্ট করছি 40-এ 10 থেকে 15 মিনিট রাখতেছি, তারপর সেখানে কি দিচ্ছি, ডাইস্টাপ এবং ম্যাটেরিয়াল যোগ করছি, দেন টেম্পারেচার রেস্ট 80 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড কিপড 20 থেকে 15 মিনিট রাখতেছি। ওকে, তোমরা ওকে, তারপরে আপনার ট্রিটমেন্ট এবং ডাইং করে নামিয়ে নিতেছি। তো এই যে প্রসেস কার্ভটা এখানে দেওয়া আছে, তো এটা তোমরা তোমাদের মতো করে করবা, এখানে এদের মতো করে দেওয়া আছে। তো প্রসেস কার্ভটা কি, প্রথমে আমাদের কি করে নিতে হবে, সব সলিউশন, ওয়াটার, অ্যাসিড, সব লিকুইড ঠিক করে নিতে হবে, করে সেটাকে 40 ডিগ্রিতে উঠাতে হবে, 40 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিট চালাতে হবে, চালানোর পর সেখানে আমরা কি করছি, 40 ডিগ্রিতে উঠানোর পর ডাইস্টাপ স্যাম্পল দিয়ে 10 থেকে 15 মিনিট চালাচ্ছি, তারপর সেই টেম্পারেচারটাকে 80 ডিগ্রিতে উঠাচ্ছি, 80 ডিগ্রিতে 10 থেকে 25 থেকে মিনিট, আমরা 1 ঘন্টা দেখাবো, 1 ঘন্টা দেখানোর পর আমরা কি করছি, ড্রেইন করছি, নামাচ্ছি টেম্পারেচার নামারে আফটার ট্রিটমেন্ট এবং হট ওয়াশ সহ তোমরা এই ডাইং কাপটা কমপ্লিট করবা অ্যাকর্ডিং টু দা, এই ডিসক্রিপশন হতে পারে অথবা এই চার্ট থেকে সাহায্য নিয়ে ডাইং কার্ভটা তোমরা ক্লিয়ার করবা। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট বলবো না, হোম টাস্ক, এটা আমি পরবর্তী ক্লাসে অবশ্যই সবার কাছ থেকে প্রথমেই দেখবো। ডান। আপনার ট্রিটমেন্ট, যেহেতু আমাদের অ্যাসিড ডাইসের কিছু কিছু সমস্যা আছে, যেমন রাবিং ফাস্টনেসটা খারাপ, এজন্য আমরা সাধারণত কি করে থাকি, আফটার ট্রিটমেন্ট করে থাকি। আফটার ট্রিটমেন্টটা কিভাবে করে থাকি, যে ডাইং এর পর 4% ট্যানিং অ্যাসিড অথবা টার্টারে এমিটিক অ্যাসিড দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে ডাইয়ের ইয়েটা ইমপ্রুভ হয়। কেন ইমপ্রুভ হয়, যে যখন অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করব সেখানে যেহেতু ডাইটা নেগেটিভ এবং অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করার ফলে সেখানে ফাইবারে আরো পজিটিভ, অর্থাৎ ফাইবারটা পজিটিভ হবে, এবং ডাই ফাইবার যত পজিটিভ নেগেটিভ হবে, যেহেতু এখানে আয়নিস লিংকেজ তৈরি হয়, তাহলে ডাই এবং ফাইবার পরস্পরের সাথে বন্ড করবে। ওকে, এবার একটু নাইলনের ক্ষেত্রে আমরা অ্যাসিড ডাইসটা দেখব। তো নাইলনের ক্ষেত্রে কি 2.5% অ্যামোনিয়াম অ্যাসিটেট, আমরা দেখো তখন কিন্তু কোন অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইউজ করেছিলাম, এখানে কিন্তু অ্যামোনিয়াম অ্যাসিটেট ইউজ করছি। টিআরওএল, ম্যাটেরিয়ালস টু লিকুইড টাইম, হ্যাঁ 40-45 মিনিট, 60 থেকে 100। এখানে যে প্রসিডিউরটা দেখানো আছে, যে at first diastap is mixed with Turkey red oil and from the paste and prepare a solution with the amount of water in both times, and in bath 40 times water is taken and it is diastap solution and ammonium acetate material, then raised to 90 degree and keep 40 থেকে 45 মিনিট। প্রথমে কি আমরা আগে সবকিছু ক্লিয়ার করে নিচ্ছি, নেওয়ার পর টেম্পারেচারটাকে বাড়াচ্ছি 90 তে, 40 থেকে 90 মিনিট রাখছি। After dyeing, washing is done and drying, then soap is performed. তারপর সোপিং করে নামিয়ে নিচ্ছি। ভেরি সিম্পল প্রসিডিউর এটাও। কি বলা হচ্ছে, তাহলে যে কোনো ক্ষেত্রে, সেটা ডাইং এর ক্ষেত্রে সিল্ক ফাইবার হোক, উল হোক আর প্রোটিন ফাইবার হোক, প্রথম কথা হচ্ছে যে আমরা কি করছি, মোটামুটি রুম টেম্পারেচার থেকে ডাইং শুরু করছি, পানি টানি সবকিছু ম্যাটেরিয়াল লিকুয়ার মিক্স করে নিয়ে সেটাকে 40-এ উঠাই। 40-এ উঠাই এই জন্য যে ভালো করে মিক্স হওয়ার জন্য, সেখানে ডাই এবং ফেব্রিক যোগ করি, যোগ করার পর আমরা কি করছি, সেটাকে যোগ করার পর আমরা সেটাকে কি করছি, মোটামুটি 90 ডিগ্রিতে উঠিয়ে ডাউন করছি বা ওয়াশ করছি। তো এই যে দুটো চার্ট, এই দুটো চার্টই আঁকাবা তোমরা সুন্দর করে, খাতায় টেনে টাইম টেম্পারেচার দিয়ে কখন কতটুকু হচ্ছে, টোটাল ডাইং টাইম তোমরা বের করবা, তোমাদের প্রত্যেকটা স্টেপের টাইম যোগ করে টোটাল ডাইং টাইম যোগ করবা। ওকে, এবং এই ডাইং এর জন্য যে রেসিপি, এই রেসিপিটা কতটুকু এটা ক্যালকুলেশন করবা, আমি ওয়ার্ড প্রসেস ল্যাব 1-এ সকল ক্যালকুলেশন গুলো শিখিয়ে দিব একটু পরেই। সেটা ক্যালকুলেশন করে 2টা শীটে 2টা পেজে দুজন সবাই লিখে নিবা, লিখে রেডি করে আমাকে দিবা। ডান। ইনফ্লুয়েন্স অফ দ্য ডাইং প্যারামিটারস, দেখো তো এখানে কোন কোন প্যারামিটারস গুলো আসলে ডাইটাকে সাহায্য করছে অ্যাবজর্ব করতে বা এক্সিকিউশন হতে বা অন্যভাবে প্রভাবিত করছে, সেই বিষয়গুলি। প্রথমত আসি
ইলেকট্রোলাইট দেখো আমাদের যখন ফাইবারে নেগেটিভ চার্জ সৃষ্টি হতো আমরা তখন সেই নেগেটিভ চার্জটাকে অপোজ করার জন্য বা নিউট্রাল করার জন্য ইলেকট্রোলাইট ইউজ করতাম সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে। কিন্তু তাহলে এখানে ইলেকট্রোলাইট কি করবে? তো দেখো যে কারোর জন্য যেটা খারাপ আবার অনেকের জন্যই সেটা ভালো, তাই না? এরকমটা আমরা বলে থাকি। তো ইলেকট্রোলাইট যেমন রিঅ্যাক্টিভ ডাইং এর জন্য ইসেনশিয়াল, সেখানে তাছাড়া এক্সিশনই হয় না, ঠিক ইলেকট্রোলাইট অ্যাসিড ডাইংস এর সময় রিটার্ডিং এজেন্ট বা লেভেলিং এজেন্ট হিসেবে কাজ করে, বা হচ্ছে যে সেটা ম্যাক্সিমাম বা দ্রুত গতিতে ডাই পেনিট্রেট করতে সাহায্য করে না, বাধা প্রদান করে। সেজন্য সেটাকে আমরা বলতেছি রিটার্ডিং এজেন্ট ও লেভেলিং এজেন্ট। এটা কিন্তু ইলেকট্রোলাইট কাজ করছে অ্যাসিড ডাইস এর ক্ষেত্রে, আস্তে আস্তে ডাইং হবে। So if a electrolyte act mainly retarding or leveling agent for strong acid dyes এর ক্ষেত্রে সাধারণত কাজ করে থাকে। At initial stage dying due to the higher attraction between the cation fiber and dianion, more and more salt be liberated due to the faster dye attachment, creating the chance of the uneven dyeing, তাই না? প্রথমের দিকে কি স্ট্রং অ্যাসিড ডাইস এর ক্ষেত্রে সাধারণত ডাই এবং ফাইবারে নেগেটিভ পজিটিভ চার্জ থাকে, তাইলে তারা সহজেই কি হুড়মুড় করে চলে আসবে এবং সেখানে লেভেল ডাইংটা হবে না। আমরা যেটা সুপার মাইলিং, মাইলিং এবং স্ট্রং অ্যাসিড ডাইসের ক্ষেত্রে পড়েছি যে স্ট্রং অ্যাসিড ডাইসে আমার লেভেল ডাইংটা হচ্ছে, তখন আমরা সেখানে কি ইউজ করে থাকি? এই ধরনের সল্ট যদি আমরা দিয়ে থাকি, ইলেকট্রোলাইট ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে এই যে র্যাপিড এক্সুশনটা এটা আসলে কমে যাবে এবং লেভেল হবে। A level shed can only produce through the reduction formation in the salt in the bath by adding excess salt in the start dyeing, ensure the backward process, stripping higher the concentration, etc. তো এখানে আমরা ইলেকট্রোলাইটটা ইউজ করে আমাদের শেডটাকে ঠিক করতে পারি বা লেভেলনেসটা আনতে পারি। সো ইন আদার ওয়ার্ডস, ইফ এক্সেস অ্যামাউন্ট কি বলা আছে, এক্সেস সল্ট ইজ অ্যাডেড টু দ্য বাথ, স্ট্রিপিং, ওকে, বলা হচ্ছে অ্যাডেড টু দ্য বাথ, তাহলে কি করা হচ্ছে? আমরা স্ট্রিপিং করতে পারি। একটা রিটার্ডিং লেভেলিং এজেন্ট বলা হচ্ছে সুপার মাইলিং অ্যাসিড অ্যাপ্লাই ফর দ্য নিউট্রাল বাট, তারপরে ডিউ আফটার দ্য রেস্টিং জিটা পটেনশিয়াল উল এক্সেট্রা। তো বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে ইলেকট্রোলাইট অনেকগুলো ফাংশনে কাজ করে এবং প্রথম এবং প্রধানত সেটা ইলেকট্রোলাইটটা কি কাজ করছে? রিটার্ডেন্ট এজেন্ট অথবা লেভেলিং এজেন্ট হিসেবে কাজ করছে। ওকে, তারপরে সেটা ছিল সুপার মাইলিং অ্যাসিডাইসের ক্ষেত্রে নিউট্রাল বাথে সাধারণত আমরা সল্ট ইউজ করে থাকি। বলা হচ্ছে কি প্লেস অপোজিট ইফেক্ট, প্রমোটস দ্য ডাই আপটেক প্রোটিন ফাইবার, রিডিউসিং দ্য জিটা পটেনশিয়াল। দেখো এখানে সুপার মাইলিং বা নিউট্রাল কন্ডিশনে, তো নিউট্রাল কন্ডিশনে তখন আবার কি নেগেটিভ চার্জটা বৃদ্ধি পাওয়া শুরু করবে, তাই না? তো সেখানে আবার সেই ইলেকট্রোলাইট এর কাজ করছে, এক্সুশনের কাজ করছেন। পোর প্রবাবলি নেগেটিভ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ন্যাচারাল সলিউশন হুইচ নরমালি রিপেলস দ্য ডাই নেগেটিভ চার্জ অ্যাসিড ডাইয়ানাস ইন দ্য ডাই বাথ। তাহলে বিষয়গুলো কি? সম্পূর্ণটার উপর ডিপেন্ড করছে ডাইস নেচারের উপর, পিএইচ এর উপর, যে যখন পিএইচ কম থাকতেছে তখন এই ইলেকট্রোলাইটটাই রিটার্ডেন্ট হিসেবে কাজ করছে, আবার যখন পিএইচ বেশি হচ্ছে তখন এটাই সেটার সহায়ক হিসেবে কাজ করছে। ওকে, তো সেটা বোঝার জন্য যে কেমিস্ট্রিটা আমাদের বোঝা দরকার, যে আসলে কিভাবে এই যে এটা নেগেটিভ হচ্ছে বা কেন পজিটিভ হচ্ছে, বা ডাই এবং ফাইবারের বন্ডিংটা আসলে কিভাবে হবে, ইফেক্ট অফ অ্যাসিড। আমরা যদি বলে যে অ্যাসিড এন্ড মাইলিং অ্যাসিড আর নট প্রোটিন ফাইবার আনলেস এন্ড এডেড, কেন হবে না? যে কথাটা বললাম যে ফাইবারের যে নেগেটিভ চার্জটা সেটাকে রিমুভ করা এবং পজিটিভ চার্জটাকে বৃদ্ধি করার জন্য সাধারণত অ্যাসিডটা ব্যবহৃত হয়। অ্যাসিডটা যখন ব্যবহৃত হয় তখন এটা নেগেটিভটাকে নিউট্রাল করে দেয়, তখন শুধু পজিটিভটা থাকে, তখন নেগেটিভ ডাই সহজে এটার প্রতি আকর্ষিত হয়। সেজন্য আমাদের অ্যাসিডটা অবশ্যই রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিড, যে অ্যাসিড বেশি যত স্ট্রং সেটার তত বেশি ভূমিকা, বা সেটা তত বেশি নিউট্রালাইজ করতে পারে বা তত বেশি পজিটিভ চার্জ ইমপ্রুভ করতে পারে। ওকে, তারপরে যদি আমরা বলি যে ইফেক্ট অফ টেম্পারেচার, যে উইথাউট টেম্পারেচার তো ডাইং সম্ভবই না। বলা হচ্ছে যে ইফিশিয়েন্ট ডাইং এর ক্ষেত্রে আমাদের রেজাল্ট অবটেইন ইন ডাইং অ্যাট 40 ডিগ্রি এন্ড রেজ স্লোলি টু দ্য বয়েল, ডাইং ফার্দার ক্যারিড আউট ইন দ্য বয়েল স্টিম এন্ড অলসো রাইস টেম্পারেচার কুজেস। দেখো আমাদের টেম্পারেচারটা সব সময় কি হয়, যে রুম টেম্পারেচার থেকে শুরু হয় এবং সেটাকে স্লোলি বয়েল টেম্পারেচার পর্যন্ত নিতে হয়। So slow rise temperature causes the replacement of anion specific rate of and avoiding unlevel dyeing. যখন আমরা আস্তে আস্তে ওঠাবো টেম্পারেচারটা তখন কি হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ CH3COO যেটা আয়নটা আছে সেটা স্পেসিফিক রেট অ্যাভয়েডিং, সেটা যখন নিউট্রাল হওয়া শুরু করবে এবং তখন আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আনলেভেলনেসটা হবে না। সো অ্যাসিড ডাইস আর নট ট্রান্সফার্ড ফ্রম দ্য বাথ টু
বিলো 39 ডিগ্রি, সো এর নিচে তুমি 40 এর নিচে যে কোনো টেম্পারেচারে ডাইং করতে পারবে না। সো বিয়ন্ড রেট অফ দ্য এসিড ইনক্রিজেস and star variations from the one dye to another, অর্থাৎ এর নিচে ডাইটা ট্রান্সফারই হচ্ছে না। মাইলিং অ্যাসিড has a minimum temperature exhaustion 60 ডিগ্রি, বাট at 70 ডিগ্রি ট্রান্সফার ডাইস ফার্স্ট। সুপার মাইলিং কেসের ক্ষেত্রে নিয়ার টু বয়েল। তো মোটামুটি সবগুলোর ক্ষেত্রেই আমরা 40 থেকে বয়েল পর্যন্ত ডাইং করে থাকি। ইফেক্ট অফ দ্য লেভেলনেস, তো লেভেলনেস তো অবশ্যই আমাদের সেটের ক্ষেত্রে দরকার, যে লেভেলনেস এজেন্টস আর occasionally used in dyeing of the acid dyes। বলা আছে pyridine can break and stop aggregation of the dye molecules, promoting the leveling through the formation of the pyridine dye complex and oxidation release the, so effect of leveling agent, যেখানে আমরা সেটা এই pyridine ইউজ করি অথবা সল্ট ইউজ করি, যেটাই ইউজ করি না কেন সবটাই কি করছে আমার সেটাকে লেভেল ডাইং ইনশিওর করাচ্ছে। তো এখানে সাম স্পেসিফিকেশন অফ দ্য ডাইস, অ্যাসিড ডাইসের কিছু স্ট্রাকচার সহ দেওয়া আছে, যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ সলিবলাইজিং গ্রুপ, ওকে, দিস ইজ এজো গ্রুপ যেটা ক্রোমোফোর গ্রুপ, ঠিক আছে, বাইরের সাইডিং গ্রুপ বা OH গ্রুপ, CH3, এই মোটামুটি কিছু গ্রুপ রয়েছে, যেমন অ্যাসিড অরেঞ্জ 2, অ্যাসিড SP, SRN এক্সেট্রা। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আমি প্রথম থেকে যদি একটু রিভিউ করে থাকি তাহলে সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা পড়ছি সেটা অ্যাসিড ডাই সম্পর্কে। অ্যাসিড ডাইসকে আমরা অ্যাসিড ডাইস সম্পর্কে পড়ছি যে অ্যাসিড ডাইসও একটা সালফিউরিক অ্যাসিড সল্ট এবং কার্বক্সিল অ্যাসিড গ্রুপ থাকছে অ্যাসিড ডাইসে। তো অ্যাসিড ডাইস ওয়াটার সলিউবল আমরা জানি, এবং একই সাথে অ্যাসিড ডাইস নেগেটিভ চার্জ প্রদান করে। অ্যাসিড ডাই সাধারণত প্রোটিন ফাইবার ডাইং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো এটা সাধারণত সল্ট লিঙ্কেজ তৈরি করে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ চার্জের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে ফাইবারের সাথে। এছাড়াও সহাবস্থানের কারণে ভ্যান ডার ওয়ালস ফোল্ড, ডাইপোলার মোমেন্ট, হাইড্রোজেন বন্ড গঠন করে থাকে। তো এটার প্রপার্টিস গুলো একই কথা বলছে, যে ওয়াটার সলিউবল আর অ্যাসিড ইউজ করা হয় ডাইং এর ক্ষেত্রে। এটা সবচেয়ে রিমার্কেবল যে অ্যাসিড ছাড়া এক্ষেত্রে হচ্ছে না, কারণ আমরা বুঝতেই পারছি যদি অ্যাসিড না দিই তাহলে আমাদের পিএইচ টা ভেরি করবে, আর পিএইচ টা ভেরি করলে আমার যে চার্জের দুটো আয়ন তাহলে কোনোটাই কিন্তু নিউট্রাল হচ্ছে না। তো একটাকে নিউট্রাল না করে কিন্তু আমরা ডাইং করতে পারি না। ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কেমিক্যাল স্ট্রাকচার আমরা দেখেছি যে নাইট্রোসো অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য ক্রোমোফোর গ্রুপের উপর বেস করে, মনোএজো, ডাইএজো, ট্রাইফিনাইল, মিথেন, তারপরে দেখেছি জ্যান্থেন, এজিন, কোয়ানেলাইন, কিটোন, ক্যারোটিন, কি কেটোরাইন, অ্যান্থ্রাকুইনন এক্সেট্রা। তবে মোস্ট কমনলি ব্যবহৃত হয় অ্যান্থ্রাকুইনন, তারপরে হচ্ছে এজো, নাইট্রোসো, এগুলো। ক্লাস অন দ্য বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশনে তিনটি ভাগে ভাগ করেছি, স্ট্রং অ্যাসিড ডাইস, মাইলিং অ্যাসিড ডাইস, সুপার মাইলিং অ্যাসিড ডাইস। ক্লাসিফিকেশনটা দেখলেই হবে। এবং অন দ্য বেসিস অফ ডাইস্টাফ পার্টিকেল দুটি ভাগে, যে মলিকুলার যেটা আসলে পানিতে দিলে ছড়িয়ে পড়ে, আর একটা হচ্ছে এগ্রিগেটেড হয়। যে তিনটা ডাইসের কথা বলেছি সেই তিনটা ডাইসের মোটামুটি কম্পারিজন পার্থক্যটা এখানে দেওয়া আছে। ওকে, নাও পরে যেগুলো আমরা দেখলাম যে কেমিস্ট্রিটা আমি আবারও বলছি যে কেমিস্ট্রিটা কিছু নাই, কেমিস্ট্রিটা ভেরি সিম্পল, সহজে বুঝো। যে যখন আমরা পানিতে প্রোটিন ফাইবার দিব দুটো চার্জ হবে, নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ। তো এখন আমরা তো আর দুটো চার্জ দিয়ে ডাইং করতে পারি না ফেব্রিককে, সেজন্য যে কোনো একটা চার্জকে নিউট্রাল করতে হবে। সেই জন্য আমরা নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করছি কি দিয়ে? অ্যাসিড দিয়ে। যখন আমরা অ্যাসিড ইউজ করছি তখন এটা নিউট্রাল হয়ে যাচ্ছে এবং এখানে পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পেয়ে, তাহলে আমরা এটাকে সহজেই নেগেটিভ ডাই দিয়ে ডাইং করতে পারি। এখানে কি বন্ধন গঠিত হচ্ছে? আয়নিক বন্ধন। এখন বলতে পারো যে স্যার তাহলে তো আমরা নেগেটিভ পজিটিভ চার্জটাকে নিউট্রাল করে নেগেটিভ চার্জটাকে রাখতে পারি। হ্যাঁ, সেটাও রাখা যাবে, তখন সেটা আমাদের পিএইচ এর 7 এর উপরে কাজ করতে হবে। তখন এই ডাইটাকে আমাদের কি অ্যালকালি ইউজ, এই ডাইটাকে এই চার্জটাকে নিউট্রাল করে দিতে হবে, এটাকে নেগেটিভ করে দিতে হবে, তখন বেসিক ডাই দিয়ে ডাইং করা যাবে বা এই ধরনের পজিটিভ ডাইওয়ালা ডাই দিয়ে ডাইং করা যাবে। তাহলে পিএইচ এর সাথে সাথে কি হচ্ছে? আমার পজিটিভ চার্জের পরিমাণটা কমছে, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 7 এ সেটা কি নিউট্রাল হয়ে যায়। ওকে, তো যেহেতু অ্যাসিড ডাইসার একটু নরম, সেজন্য অ্যাসিড মেটাল কমপ্লেক্স দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, সেটার একটা অবস্থা বোঝানোর জন্য এখানে এই রিঅ্যাকশনটা দেওয়া হয়েছে। এই ছিল মেকানিজম। তারপরে যদি আমরা চলে যাই আজকে যেটা পড়েছি যে অ্যাপ্লিকেশন অফ ডাইস, এখানে দুটো চার্ট এবং প্রসিডিউর আছে, একটা সিল্ক ডাইং এর, একটা নাইলন ডাইং এর। দুটোই চার্ট এবং প্রসিডিউর তোমরা ভালো করে পড়বা, পড়ার পর এটার গ্রাফ উইথ রেসিপি ক্যালকুলেশন সহ তোমরা করবা। ওকে, ইফেক্ট চলে আসলাম, যে ইফেক্ট অফ ইলেকট্রোলাইট, ইফেক্ট অফ অ্যাসিড বাথ, ইফেক্ট অফ টেম্পারেচার, ইফেক্ট অফ লেভেলিং এজেন্ট এক্সেট্রা, এবং সেই সাথে কিছু স্পেসিফিকেশন ছিল আজকের এই লেকচারে।